সেনাবাহিনীর শীর্ষ কিছু অতি গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে রাজনীতিতে তোলপাড়। এক কথায় যদি বলি, তারেক রহমান ভারতের ফাঁদে পা দিয়েছেন, ভারতের কথায় চলছেন, ভারতের সাথে চুক্তি করেই ভারতের সহায়তায় তারেক রহমান ক্ষমতায় এসেছে। এখন ভারতপন্থীদের ধীরে ধীরে সামনে আনছেন এবং এর অনিবার্য ফল হচ্ছে, যারা ভারতের উপর এভাবে বিশ্বাস রাখে বা আস্থা রাখে, সে যদি আওয়ামী লীগ না হয় তাহলে ভারত তাকে একদম ক্ষমতা থেকে নামিয়ে দিবে। মানে ভারত হাত ধরে পাহাড়ের খাদের কিনারায় হাঁটছে, সে হাতটা ছেড়ে দিলেই তারেক রহমান খাদের কিনারা থেকে পড়ে যাবে। জিয়াউর রহমানের ক্ষেত্রে যেটা হয়েছিল, ভারত জিয়াউর রহমানকে হত্যা করেছিল। তো এখন তারেক রহমান এই ভারতের ষড়যন্ত্রে এক পর্যায়ে ক্ষমতাচ্যুত হতে পারেন। তারেক রহমান আগুন নিয়ে খেলছেন। তারেক রহমান একদিকে ইউনূস সরকারের প্রত্যক্ষ সহায়তায় ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, ইউনূস সরকারের সাথেও ধীরে ধীরে বেইমানি শুরু করেছেন, আবার ভারতকে খুশি করছেন। এর মানে সবকিছু এলোমেলো করে ফেলেছেন। এর ফল অত্যন্ত খারাপ। 13 বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। ভারতের প্ল্যান এরকমই যে বিএনপিকে ক্ষমতায় আনা হবে, তারপরে বিএনপিকে নানানভাবে ব্যর্থ করে দেওয়া হবে, বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ হবে, তারপরে গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করবে। এই জন্যই মূলত বিএনপি ক্ষমতায় এনেছে। এবারকার যারা ক্ষমতায় এসেছে বা আসতো, জামাত আসলো, তাদের জন্য ইট ওয়াজ ভেরি রিস্ক। আমি অনেকবার আগে বলেছি। তো দর্শক, এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারেক রহমান, ভারতের কথা মতো চলতে হচ্ছে। সেনাবাহিনীতে রদবদল ভারতের কথা মতো চলারই প্রতিফলন। এটা সুস্পষ্টভাবে ভারতপন্থীদেরকে অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন এবং ভারত বিরোধীদের, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বা ইউনূসের আমলে যারা ইউনূসকে ভারতের বলয় থেকে বা আওয়ামী বলয় থেকে, এটা অনিবার্য, এটা খুব স্বাভাবিক যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে আমাদের 5 আগস্ট বিপ্লব হয়েছিল, সেই বলয় থেকে বাংলাদেশকে বের করে এনে একটা স্বাধীন পররাষ্ট্র নীতিতে সহায়তা করবে, এটা একদম স্বাভাবিক। তো এই কাজে যারা ইউনূসকে হেল্প করেছিলেন তাদেরকে কার্যত ডাম্পিং স্টেশনে পাঠানো হচ্ছে, মানে ধৈর্য বানিয়ে দেওয়া হচ্ছে। আর ভারতে যারা এতদিন ট্রেনিং প্রাপ্ত ছিল ডিপ্লোম্যাটিক দায়িত্ব পালনের নামে, তাদেরকে এনে এখন অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। খুব নিকট ভবিষ্যতে সম্ভবত আর 1.5 বছরের মধ্যে পররাষ্ট্র সেনাবাহিনী প্রধান বানাবেন কাকে, এটা আজকে ঠিক করা হয়েছে। এবং এই যে খবর, আমি বিস্তারিত আসছি, যে সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, এই রদবদল হয়েছে এবং কাছাকাছি সময়ে ভারতের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মানে এটা কিন্তু বোঝা যায় যে কিভাবে কি হয়েছে। তো দর্শক, এই রদবদলের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট যে ভারতের সহায়তায় বিএনপি ক্ষমতায় এসেছে। দেখেন, আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, এটা তো একদম দিবালোকের ন্যায় স্পষ্ট। এটা বিএনপিও স্বীকার করে, যার ফলে আওয়ামী লীগের অফিস খুলতে দিচ্ছে বিএনপি সরকার এবং আওয়ামী লীগের নেতারা রাতের আধারে মন্ত্রীদের কাছে ফুল নিয়ে যাচ্ছে, এই খবরও কিন্তু এসছে। এবং আওয়ামী লীগের হাইকমান্ড তাদের সব পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কিছু বলবা না। কেন বলবা না? যে ডিল হয়েছে। এখন কি মনে করেন, জাস্ট তারেক রহমান কিংবা গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির কিছু নেতার বৈঠক হয়েছে, এতে কি ডিল হয়েছে? না, এই ডিলটা হয়েছে মূলত ভারতের মাধ্যমে। সেনাবাহিনীর শীর্ষ পদে যে রদবদল, বাংলাদেশ পন্থীদের সরিয়ে দেয়া এবং ওয়াকারুজ্জামানের উপরে শেষ পর্যন্ত আস্থা রাখা, আর ওয়াকারুজ্জামানকে কিন্তু শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং বিক্রম মিস্ত্রির সাথে ওয়াকারুজ্জামানের মিটিং হয়েছিল, যেটা গোপন মিটিং, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, ইউনূসকে না জানিয়ে এই মিটিং হয়েছিল। এবং ভারতের সেনাপ্রধান কয়েকবার স্পষ্ট বলেছে যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। এমনকি শেখ হাসিনাকে যে পালাতে সহায়তা করেছে, আওয়ামী লীগের অনেক নেতাদের ক্যান্টনমেন্টে রেখে তারপরে নিরাপদে দেশ ত্যাগ করতে সহায়তা করেছে, যেমন আরাফাত, হাসান মাহমুদ ইত্যাদি। এরা কিন্তু ক্যান্টনমেন্টে আটক ছিল কার্যত। পরে এই সেনাবাহিনী কিন্তু তাদেরকে
যেতে সহায়তা করেছে, সেই সেনাপ্রধানের উপরেই পূর্ণ আস্থা রাখলেন তারেক রহমান। এটা কি তারেক রহমান রেখেছেন না রাখতে বাধ্য হয়েছেন? না, ওই পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কোনো অদৃশ্য শক্তির চাপে দিতে হয়েছে ডক্টর খলিলুর রহমানকে, এটাও সেম এরকমই ঘটেছে। এবং এখানে আরো অনেক বিষয় আছে, আরো ব্যাপক জটিলতা, মানে সবকিছু মাখিয়ে ফেলার মতো একটা অবস্থা। নৈতিকভাবে ক্ষমতায় না এসে দেশ চালাতে গেলে এরকম বিপদেই পড়তে হয়। আওয়ামী লীগ কম চালাক না, বিএনপি বলবে আর তাতে বিএনপিকে ভোট দিয়ে দিবে, আওয়ামী লীগ এত সরল না। ভারত বলেছে যে বিএনপিকে ভোট দাও, ও বিএনপিকে লাথি দিয়ে কিভাবে সরাতে হয় আমি দেখবো, ভোট দিয়ে ক্ষমতায় আনো, তারপরে বোঝা যাবে। তো ভারত বলেছে বলে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বিএনপির স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছে যে তোমরা ধানের শীষে ভোট দাও এবং না ভোট দিয়ে আসো। সেই ভোটেই বিএনপি কিন্তু সরকার গঠন করতে পেরেছে, নইলে পারতো না। এখন এই যে ভারতের মধ্যস্থতা ডিল হয়েছে, তার প্রমাণ দেখতে পাচ্ছি যে ভারতপন্থীদের সামনে আছে। মনে রাখবেন যে জিয়াউর রহমানের রক্ত যে তারেক রহমানের শরীরে, ভারত তাকে চূড়ান্তভাবে বিশ্বাস করবে না, তাকে সরিয়ে দিতে চাইবে। তারেক রহমানের পাশে আছি আমরা এক্ষেত্রে। তিনি ভুল করছেন। দেখেন, এখানে তারেক রহমানকে আমি গালি দিব না কিংবা সমালোচনা করব না, কারণ তারেক রহমান এখানে অসহায় এবং নিরুপায়। দেখেন, ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, কি মনে করেন এটা কি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়ে তারপরে বানিয়েছেন? এত বড় স্পর্শকতার একটা বিষয় না। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী, এটা কোন অদৃশ্য শক্তি এখানে বসিয়ে দিয়েছে, যে ক্ষেত্রে তারেক রহমানও নিরুপায়। সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের সাথে যার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, খলিলুর রহমান যাকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, সেই জেনারেল কামরুল, তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এটা সেনাবাহিনী থেকে ডাম্পিং স্টেশন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর খলিলুর রহমান হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। এই দুইজনে কিন্তু একসাথে কিছু কাজ করবেন, এটা তারেক রহমানও বুঝতে পারবেন না তারা একসাথে কি করেন। আর জেনারেল কামরুলের মতো একজন সৎ এবং যোগ্য অফিসারকে এভাবে ডাম্পিং করা হলো, এটা তিনি ভালোভাবে নেবেন না। তো খলিলুর রহমান এবং এই কামরুল মিলে কি করে, এটাও তারেক রহমান এটা ভুগতে হবে তার ডেফিনেটলি। আর ভারতপন্থী যাদেরকে এখানে বসিয়েছেন, জনগণ এটা স্পষ্ট খোলামেলা আলোচনা করছে। এর মানে তাদের ভারতের কথাই চলতে হবে। আর ভারতের প্ল্যান তো বললাম যে 1.5 বছরের মাথায় তারেক রহমানকে ফেলে দিয়ে ক্ষমতাচ্যুত করে তারপরে একটা মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করা। এই রিপ্লেস দুইভাবে হতে পারে, সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতা আনার চেষ্টা করা হতে পারে, অথবা জামাতকে ক্ষমতা এনে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানানো হতে পারে। আর যে 1.5 বছরের মধ্যে বিএনপির পতন হলে সেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হবে, অতএব বিএনপির বিরোধী দল হওয়ার মতো সম্ভাবনা, চান্স থাকবে না, এমনকি নির্বাচন করতে পারে কিনা এটাও একটা প্রশ্ন। আর আওয়ামী লীগ একবার বিরোধী দল হতে পারলে পরের বার ক্ষমতা নিশ্চিত। আর জামাত, ওভারঅল জামাত ক্ষমতা আসলেও কতদূর টিকতে পারে এটাও কোশ্চেন। ভারতের এগুলো হচ্ছে সব ধারণা, এভাবে কিন্তু চলছে। এই যে যাদেরকে সামনে আনা হচ্ছে, এরা কিন্তু প্রো ইন্ডিয়ান, এবং ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে দায়িত্ব পালন করেছে এরকম একজনকে এনে জেনারেল পদে, মেজর জেনারেল পদে সম্ভবত প্রমোশন দেওয়া হয়েছে। এটা আবার এখানে আসেনি, ভবিষ্যতে তাকেও সামনে আনা হচ্ছে। তা আগের সেই গুম খুনের যে সেনাবাহিনী ছিল, ওই পথে সম্ভবত ফিরে গেছে। তো বিএনপির কপালে বিপদ আছে। জি, এখানে জনাব ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, আমরা জানি একটা বিডিআর যে পিলখানা যে হত্যা, এটার একটা স্বাধীন কমিশন হয়েছিল, যেটার মেজর জেনারেল ফজলুর রহমান অবসরপ্রাপ্ত, তার অধীনে, এবং দীর্ঘ প্রায় 1-1.5 বছর উনি তদন্ত করেছেন, করে তিনি একটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে দিয়েছিলেন, কিন্তু সেটা আনক্লাসিফাইড করে সেটা প্রকাশ করা হলো না। এই গেল এক। এখন আবার শুনতেছি যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুনরায় সেই তদন্ত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। মানে আমি বুঝলাম না যে তাহলে আগেরটা কি ছিল, আবার নতুন করে তদন্ত কেন হবে, আগেরটা কেন প্রকাশ করা হচ্ছে না? আপনার কি মনে হয়, কেন এই হযবরল অবস্থা? স্বাধীন তদন্ত কমিশনের সবার উপরে তাদের প্রতিটা মেম্বারের প্রোটোকল কিন্তু অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজেস। আর এই বিচার বিভাগীয় তদন্ত হলো গিয়া একজন বিচার বিভাগীয় প্রধান,
অনেক নিচে, গুণগত মান বা নিচের। এইটা করার কারণ আমি জানি না, তারপর আমার মনে হয় ওই তদন্ত কমিশনে কিছু প্রশ্নকাতর বিষয় আছে। ভারতের ইনভলভমেন্ট এবং আওয়ামী লীগ ইনভলভমেন্ট, এই দুইটা ইস্যু, এই দুইটাকে হয়তো দেখা যাক তদন্ত কি হয়। তবে আমি মনে করি ওই তদন্তের মধ্যে সেনাবাহিনী কিছু অফিসারকে ইনভলভ করার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ছিল, আপত্তি ছিল। এবং একই সাথে ও আচ্ছা আচ্ছা। আপনি একজন সেনাপ্রধানকে ডাকা, এই সাহস কারো ছিল না। কিন্তু অধ্যাপক শরীফ, ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, উনি মেম্বার, পুলিশের এডিশনাল আইজিপি আকবর আরেকজন, এই তিনজনের চাপে পড়ে ফজলুর রহমান সাহেব ওনাদের ডাকতে বাধ্য হয়েছেন। ইভেন ফজলু সাহেব বলতেছিলেন এই বিডিআর ঘটনায় জামাত জড়িত। দেখেন, জোর করে ওনারা বলছেন না কোনো এভিডেন্স নাই, কেউ সাক্ষী বলে নাই, কিভাবে জামাতকে আনবো? এই যে স্বাধীনের মর্যাদা রক্ষা হয় নাই। মানে স্বাধীন তদন্ত কমিশনের প্রধান লেফটেন্যান্ট মেজর জেনারেল ফজলুর রহমান তিনি ইচ্ছাকৃতভাবে তিনি জামাতকে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করতে চেয়েছিলেন। এই শরীফ সাহেবের জন্য পারে নাই, আকবর সাহেবের জন্য পারে নাই। এই ধান্দাবাজ লোকদের চেনা যায় না, ওয়াকারে ভয়ে উনি কাঁপেন। স্বাধীন কমিশন হলো হাইয়েস্ট পসিবল একটা বডি, শেষ পর্যন্ত ওয়াকার গেছেন। কিন্তু আমরা তো খুশি হয়েছিলাম যে দেশপ্রেমিক মেজর জেনারেল ফজলুর রহমান দায়িত্ব পেয়েছেন, এবার ভালো কিছু একটা হবে, আমরা তো খুশি হয়েছিলাম। ওনার মাথায় সমস্যা আছে ভাই। উনি কি এমনি বলেন 7 সিস্টার দখল করার সময় এখন তদন্ত কর্মকর্তা হিসাবে? আমার বলেন আপনি, আবল তাবল বলা যায়? এক পদে তো বলতে পারবো না। আমি যেই কথা আপনার সামনে বলবো, যখন আমি ওই রাস্তাঘাটে বলি আর বেশি বলতে পারি, প্রেস ক্লাবে গেলে কন্ট্রোল করে বলি। তো এখানে এইসব কথা তো বলা যায় না সবসময়। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি অন্য ইনে বিনে বলতে পারেন, এটা আপনার বিষয়ও না, কেন আপনি বলবেন? এইসব কথা বলে আসলে যাই হোক, এই বিচার বিভাগ তদন্ত যদি হয়, সত্য উদ্ঘাটিত হোক। আমার খুব লাগে, যেমন আমাদের রিপ্রেস অফিসারের মধ্যে কিছু জেনারেল আছেন কারণ ছাড়া বাড়ি গেছে ভাই। সিনিয়র ইবনে জামালি, উনি বলছিলেন ফায়ার করো, আদেশ পাওয়া যাচ্ছে না, তোমাদের যা আছে তা দিয়ে আক্রমণ করো। জেনারেল হাকিম কথা শোনেন নাই। এই লোক দুটো আইনে আনতে হবে তো। ডক্টর ইউনূস করেন নাই, বাট আমি বিশ্বাস করি শহীদ জিয়ার সন্তান তারেক সাহেব এটা বিচার করবেন। পুঙ্খানুপুঙ্খ বের হবে কার আদেশে হয় নাই, কেন ঢুকে নাই। এখানে যেন ওয়াকার ছাড় পাবে না, ব্রিগেডিয়ার হাকিম ছাড় পাবে না, যেন রেজা নূর ছাড় পাবে না, যেন মামুন খালেদ ছাড় পাবে না। এদের ধরা দরকার আছে, জাতীয় শত্রু, এরা জাতীয় শত্রু। তাহলে আমাদের এত অফিসার মারা যেত না। বুক ফুলে হাঁটে এরা, কথা বলে, আবল তাবল কথা বলে। এই তদন্ত কমিশন ইনশাআল্লাহ সবকিছু, ডক্টর ইউনূসকে দুর্বল বানায় ফেলছিল এই সময় আমাদের সেনাবাহিনী উত্তরপাড়া। আমার বিশ্বাস তাকে কোনো ডিজিপি মনে করেন যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে এই বিডিআর ঘটনার পুনঃতদন্তের আদেশ দিয়েছেন, এটাতে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু পাবো? অবশ্যই পাবো। শামস আছে, ব্রিগেডিয়ার শামস, ও সব জানে, ও সব জানে। ও তো অত বেশি সিনিয়র না, আমার জুনিয়র, আমাদের সেনাপ্রধানদের জুনিয়র। হি নোজ এভরিথিং, অ্যাপ্রোচেবল অফিসার। আপনি অ্যাপ্রোচ করতে পারেন, বলবেন এবং শুনবেন, এবং এটা তো ডাইনবাম হওয়ার কাজে নাই। আমরা চাই দোষী ব্যক্তি। সেনাবাহিনী চাকরির মধ্যে আপা আপা বলে কোনো জিনিস নাই। এই আপা আপা কইরা আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়েছে। আজকে মনে করেন সেনাপ্রধানের যোগ্যতা মানদণ্ডে ওয়াকার খুব ভালো অফিসার, নামাজ পড়ে, সৎ, ধার্মিক, কিন্তু তার সহযোগী খারাপ, তার সহযোগীগুলি হলো দুষ্ট। আমরা বলছি, আমি আপনাদেরও বলছি কিনা জানি না, এই নির্বাচনের আগে কেন কারিশমা করতে হলো ডিজিপি অফিসার দিয়ে এনে। কি কারিশমা করে? 2-3টা অফিসার আনা হয়েছে, পূর্বের লোক, আওয়ামী লীগের সময় তাদেরকে আনা হয়েছে। তারা এই অপকর্ম, মিজান, এইসব মিজান কেন দরকার ছিল? জনগণ ভোট দিবে, আমি তাই বিশ্বাস করি। তারপরে যাই হওয়ার হয়েছে। দেখেন, বিএনপি আমাদের, জামাতও আমাদের, এক দেশের লোক। আমরা এন্টি ইন্ডিয়ান হইতে চাই, আমরা শহীদ হাদি হইতে চাই,
আমরা চাই না মাথা নিচু করে থাকার কোনো অবকাশ নাই, আমাদের মাথা উঁচু করেই থাকবো, এখানে আমাদের প্রত্যাশা। তো আমি মনে করি এখন আমরা সেনাবাহিনী বুঝবে যে কেন ব্রিগেডিয়ার হাসান নাসির হাসিনদের কথা আমি শুনি নাই, কেন আমরা সংস্কার করলাম না, কেন আমাদের আর্টিকেল 45 চেঞ্জ করলাম না, কার ক্ষতি করলাম। হাসান নাসির সাহেবের পিএনজি কি উঠছে নাকি ওয়াকার সাহেব না যাওয়া পর্যন্ত চান্স নাই? হাসান নাসির পিএমজি, আরো 3 জন অফিসার পিএমজি হয়েছে। কর্নেল মোস্তাফিজকে সে পেনশন পায়, তার পেনশনের উপরে পেনশন বাতিল করে দিছে। কোন ক্ষমতা বলে? যদি মামলা করে এখন সেনাপ্রধান কই যাবে? আমরা তো আগামী সপ্তাহে মামলা করতে যাব, যে পিএমজি না উঠায়, পিএমজি না উঠায় মামলা করব, দেখি সেনাবাহিনীর কতখানি ক্ষমতা আছে। সবাই ফেড আপ, আপনার এমন কিছু করবেন না যেন সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। আমরা অনেক চেষ্টা করি, বাট ওনারা মনে করেন ওনারা সর্বাধিক সর্বা। এই যে কমিশন বোর্ড হয়েছে, আপনি কি মনে করেন কোনো কিছু অনুমতি নিয়ে করছে? এইটাই গণতন্ত্র। আপনার ইউ আর জাস্ট সার্ভেন্ট, ইউ আর নো ওয়ান এলস, আপনার কিছু করার নাই এখানে। তার মানে হচ্ছে মুদ্রা কথা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, যে এই যে এই বদলি পদোন্নতি এগুলো হলো, এগুলো সবকিছুই আসলে ওয়াকার সাহেবের পরামর্শ নেওয়া হয় না, এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ গিয়েছে, ওইভাবেই বাস্তবায়ন হয়েছে। অবশ্যই 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 অবশ্যই, কোনো সন্দেহ নাই। এবং আমি মনে করি মানদণ্ড সম্পন্ন অফিসারই আসবেন। এটা যে একটা দলীয় কলম ছিল, এই বদমাশ গুলো দেখেন কত জেনারেল ঢাকায় ছিল, রিজিডিজিবিতে পড়ায় গেছে ভারতে। এটা কি কাম্য? কাম্য না। রাজনৈতিক কারণে এনারা আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে, রাজনৈতিক কারণে এরা ভারতকে কিছু বলতে পারে না। সেনাবাহিনী কি করা উচিত সেই কাজ তারা করে নাই। এখন দেখবেন এই যে গুম খুনের আয়নাঘরের মামলাগুলি খুব সুন্দর চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও আশাবাদী যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবকিছুই ভালোভাবে হবে। তিনি কিন্তু বলেছেন রুল অফ ল, সুতরাং সব অপরাধের বিচার হবে, সবাই ন্যায় বিচার পাবে, এটাই প্রত্যাশা। জনাব ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসিনুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।